Dear students, welcome to my today's class. You know, already I have taken one class for you, and today is the second lecture on the topic cell and its structure. আমরা আসলে প্রিভিয়াস ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার একটু রিভিউ করতে চাচ্ছি। সেখানে আমাদের বেসিক্যালি ছিল আমাদের কোষের যে সংজ্ঞা, কোষের ক্যারেক্টারিস্টিক্স এবং কোষের যে সাইজ, শেপ, পরিমাপ, তারপর হচ্ছে আমরা সাইটোলজি বলতে কি বুঝছি, আমাদের সেল থিওরি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। তো আর কিছু বিষয় নিয়ে কথা বলে আমরা আমাদের সেকেন্ড লেকচারের স্টার্টিং যেটি করব, স্ট্রাকচার, কোষের গঠন, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। সেখানে আমাদের গত ক্লাসে একটু আমি বলতে চাই, আমাদের সেল থিওরি ছিল, সেল থিওরির লিমিটেশনস আছে, অর্থাৎ সেল থিওরির একটি সীমাবদ্ধতা আছে, কারণ এর পুরোপুরিটাই বিজ্ঞানীরা যেভাবে ব্যাখ্যা করেছে কিছু ব্যতিক্রম দেখা যায়, যার কারণে এই সীমাবদ্ধতা এসছে। আমি একটু এখানে লিখবার চেষ্টা করছি, limitations of cell theory. লিমিটেশনস অফ সেল থিওরি, অর্থাৎ সেল থিওরির মধ্যে আমরা যেটি পড়েছিলাম বেসিক্যালি যে সকল জীবীয় যে দেহটি রয়েছে সেটি কোষ দিয়ে তৈরি, এবং পরবর্তী যে কোষটি তৈরি হচ্ছে পূর্ববর্তী কোষ থেকে বিভাজনের মাধ্যমে, এবং সেলটিকে আমরা বলছি স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট। পাশাপাশি যে মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো কিন্তু কোষের মধ্যেই সংগঠিত হচ্ছে। কিন্তু ভাইরাস এবং যদি আমরা ভিরিয়ন, প্রিয়ন এগুলোর কথা বলি, কিংবা ব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া এগুলোর কথা বলি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে কোষের কোনো অস্তিত্ব আমরা পাচ্ছি না ভাইরাস বা ভিরিয়ন, প্রিয়নের ক্ষেত্রে। অর্থাৎ তাহলে এটি কিন্তু এক ধরনের সীমাবদ্ধতা। এটি প্রায়শই আমাদের যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সেখানে আসতে পারে যে কোষ থিওরি বা কোষ মতবাদের যে সীমাবদ্ধতা রয়েছে সেটি ব্যাখ্যা করো। ঠিক আছে, আরেকটি বিষয় ছিল আমাদের সেল নাম্বার। সেল নাম্বার অর্থাৎ কোষ সংখ্যা। সেক্ষেত্রে আমরা দু ধরনের জিনিস দেখতে পাই, একটি হচ্ছে ইউনিসেলুলার আর একটি হচ্ছে মাল্টিসেলুলার। অর্থাৎ ইউনিসেলুলার এন্ড মাল্টিসেলুলার, আমার মনে হয় এই শব্দটির মধ্যে একটি ব্যাখ্যা রয়েছে, যেটিকে আমরা বলছি এককোষী, এটি হচ্ছে আমাদের বহুকোষী। অর্থাৎ যে বডি বা দেহ বা কোনো অর্গানিজম বা হচ্ছে আমাদের কোনো এন্টিটি একটি মাত্র কোষ দিয়ে তৈরি, সেটিকে আমরা বলছি ইউনিসেলুলার বা এককোষী, যেমন অ্যামিবা। এবং আমাদের যে মাল্টিসেলুলার বা বহুকোষীর কথা বলছি সেটি আমাদের মানব দেহ হতে পারে, হিউম্যান বডি যেটি রয়েছে সেখানে কিন্তু আমাদের বহু কোষ রয়েছে। এখানে ধারণা করা হয় যে প্রায় 100 ট্রিলিয়ন সেল এখানে আছে, এবং আমরা এটিকে বলছি হোমো সাপিয়েন্স এখানে আছে। এটি একটি বিষয় যে আমাদের সেল নাম্বার। আরেকটি বিষয় আমাদের একটু সেলের মধ্যে ছিল, সেটি আমি একটু আলোচনা করবার চেষ্টা করছি। তার মধ্যে ছিল আমাদের সেল অর্গানালস। যদিও কোষের গঠন আমরা যখন করব তখন কিন্তু এই জিনিসটি চলে আসবে। আরেকটি ছিল আমাদের সেল ইনক্লুশনস। সেল ইনক্লুশনস, এই দুটো জিনিস ছিল সেল সম্পর্কে। তার মধ্যে সেল অর্গানালস যেটা, সেটি আমরা একটু পরে ডিটেইলস করব, তারপরে বলবার চেষ্টা করছি। সেল অর্গানালস বলতে আমরা লিভিং যে ম্যাটেরিয়ালস গুলো একটি সেলের মধ্যে রয়েছে সেটিকে বোঝানোর চেষ্টা করে থাকি, যার মধ্যে আমাদের হতে পারে মাইটোকন্ড্রিয়া, হতে পারে প্লাস্টিড, রাইবোসোম, লাইসোসোম এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে হচ্ছে আমাদের সেন্ট্রোসোম, অনেক কিছু রয়েছে সেখানে, সেটি আমাদের সেল অর্গানালস এর মধ্যে পড়বে। কিন্তু সেল ইনক্লুশনস যেটি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটিকে আমরা বলছি আমাদের
যে নন লিভিং ম্যাটেরিয়ালস রয়েছে, নন লিভিং ম্যাটেরিয়ালস আমি একটু লিখছি এখানে, এবং এটির মধ্যে যাচ্ছে আমাদের লিভিং ম্যাটেরিয়ালস। অর্থাৎ নন লিভিং ম্যাটেরিয়ালস সেটি আবার আমরা দুটো ভাগে ভাগ করছি। তার মধ্যে একটি প্ল্যান্টস বা উদ্ভিদের জন্য আমরা সেটিকে বলছি আর্গেস্টিক, আর্গেস্টিক সাবস্টেন্সেস। আর প্রাণীর জন্য আমরা বলছি মেটাপ্লাস্টিক সাবস্টেন্সেস। ঠিক আছে, তাহলে ইটস অনলি ফর প্ল্যান্ট সেল and it's for animal cell। তাহলে আমি একটু আবারও রিভিউ করবার চেষ্টা করছি যে আমাদের সেল যে অর্গানলস সেটি লিভিং ম্যাটেরিয়ালস, এবং যার মধ্যে রয়েছে আমাদের মাইটোকন্ড্রিয়া, তারপরে রয়েছে আমাদের প্লাস্টিড, তারপরে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এরকম আরো অনেক কিছু রয়েছে। আর সেল যে ইনক্লুশনস এর আমরা কথা বলছি সেটির মধ্যে নন লিভিং ম্যাটেরিয়ালস রয়েছে, এবং নন লিভিং ম্যাটেরিয়ালস এর মধ্যে দুটো ভাগে ভাগ করতে পারছি আমরা। একটি প্ল্যান্ট সেলের জন্য অর্থাৎ উদ্ভিদ যে কোষ রয়েছে, এবং একটি প্রাণী কোষের জন্য দুই ভাগে ভাগ করতে পারছি। উদ্ভিদ কোষে যেই সেল ইনক্লুশনস গুলো রয়েছে সেটি আমরা একটি টার্মস ব্যবহার করছি আর্গেস্টিক সাবস্টেন্সেস, এবং অ্যানিমাল সেলের জন্য আমরা বলছি মেটাপ্লাস্টিক সাবস্টেন্সেস। এটি হচ্ছে আমাদের পূর্ববর্তী যে লেকচারটি ছিল সেটির একটি রিভিউ। আজকে আমাদের নতুন যে লেকচারটি শুরু হবে, যেটিকে আমরা সেকেন্ড লেকচার বলছি, অর্থাৎ স্ট্রাকচার অফ সেল। স্ট্রাকচার অফ সেল, কারণ অলমোস্ট আমরা কিন্তু সেল সম্পর্কে কম বেশি ধারণা পেয়ে গেছি। এখানে আমাদের এখন আমরা স্ট্রাকচারের মধ্যে চলে যাব। সেক্ষেত্রে একটি আইডিয়াল প্ল্যান্ট সেল তার স্ট্রাকচার কেমন হয়, কি কি বিষয়বস্তু নিয়ে একটি কোষ আইডিয়াল প্ল্যান্ট সেল গঠিত হচ্ছে, সেই বিষয়গুলোই আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তাহলে আমরা শুরুতেই প্ল্যান্ট সেল সেটিকে আমরা দুটো অংশে ভাগ করব, দুটো বিষয়বস্তু নিয়ে এটি গঠিত হবে, যার মধ্যে একটি হচ্ছে আবার নন লিভিং সাবস্টেন্সেস, আরেকটি হচ্ছে লিভিং সাবস্টেন্সেস। এটিকে আমরা জড় বস্তু বলতে পারি বা নির্জীব, আর এটিকে আমরা বলছি সজীব বস্তু। তাহলে স্ট্রাকচারের মধ্যে, একটি প্ল্যান্ট সেলের স্ট্রাকচারের মধ্যে যে জিনিসটি আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, যে বেসিক্যালি দুই ধরনের বিষয়বস্তু দিয়ে প্ল্যান্ট সেল গঠিত, যার মধ্যে একটি হচ্ছে আমার জড়বস্তু বা নির্জীব, যেটিকে আমরা বলছি নন লিভিং সাবস্টেন্সেস, পাশাপাশি লিভিং সাবস্টেন্সেস সেটি রয়েছে। এখন আমাদের পরবর্তীতে নন লিভিং যে সাবস্টেন্সটা রয়েছে সেটি আবার একটু ক্লাসিফিকেশন রয়েছে। এই জিনিসটি আসলে কি কি জিনিস দিয়ে তৈরি সেটি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। সেটির মধ্যে থাকছে কোষ প্রাচীর,
আরেকটি থাকছে আমাদের সাইটোপ্লাজমীয়, বাংলায় যদি বলি সাইটোপ্লাজমীয় নির্জীব বস্তু। এই দুটো জিনিস আবার নন লিভিং সাবস্টেন্সেস, সেটির মধ্যে রয়েছে এই দুটো জিনিস। আমরা কিন্তু প্রথমে দুটো ভাগ করেছি, তার মধ্যে নন লিভিং যে সাবস্টেন্স গুলো আছে তার মধ্যে আবার দুটো ভাগ করে ফেললাম। সেখানে আমাদের যে কোষ প্রাচীরটা রয়েছে, আমরা এটি পড়ানোর পরেই একটি চিত্র আঁকবো, যেখানে আমরা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যেখানে কোন কোন বিষয়বস্তুগুলো রয়েছে। তার মধ্যে কোষ প্রাচীর, এটিকে আমরা নির্জীব বলছি এবং আমরা পরবর্তী লেকচারে কিন্তু কোষ প্রাচীরের ডিটেইলসটা করব। তারপরে আমাদের সাইটোপ্লাজমে যে নির্জীব বস্তুগুলো রয়েছে সেগুলো একটু স্টাডি করি যে এর মধ্যে আসলে কি কি বস্তু রয়েছে। সেখানে আমরা দেখি সাইটোপ্লাজমিক যে নন লিভিং সাবস্টেন্সেস গুলো আছে সেটির মধ্যে আবার তিনটি জিনিস আছে। তার প্রথমটিকে আমরা বলছি স্টোরড সাবস্টেন্সেস, এটিকে আমরা বলছি সঞ্চিত বস্তু। পাশাপাশি আরেকটি জিনিস রয়েছে মিশ্রিত বা হরিত বা মিশ্রাবী বস্তু। আরেকটি জিনিস রয়েছে বর্জ্য পদার্থ, এটিকে আমরা বলছি ওয়েস্ট ম্যাটেরিয়ালস। এবং মিশ্রাবী, এটিকে আমরা বলছি নেকটার বা সেক্রেটরি, সিক্রেশন হচ্ছে সেই ধরনের বস্তু। তাহলে সাইটোপ্লাজমিক যে নন লিভিং সাবস্টেন্স গুলো আছে তার মধ্যে তিনটি জিনিস, স্টোরড সাবস্টেন্সেস, মিশ্রিত বা খরিত বা নিঃস্রাবী বস্তু, এবং আরেকটি হচ্ছে বর্জ্য পদার্থ বা ওয়েস্ট ম্যাটেরিয়ালস। এখন সঞ্চিত যে বস্তুগুলো রয়েছে তার মধ্যে হতে পারে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং আমাদের লিপিড। এই জিনিসগুলো আমরা যখন সেল কেমিস্ট্রি পড়বো, সেল কেমিস্ট্রির মধ্যে কিন্তু ইন ডিটেইলস কার্বোহাইড্রেট আছে, সেখানে মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড আমরা যখন পড়বো তখন এটি পাবো। আমরা প্রোটিন পড়বো, তারপর হচ্ছে লিপিড পড়বো, ফ্যাট পড়বো, আমরা হরমোন পড়বো, এনজাইম পড়বো, অনেক কিছু এগুলো চলে আসবে। তবে প্রাথমিকভাবে এটি জানলেই হবে যে all of them are non-living materials. Now if you consider the secretory substances, here you will get enzyme, hormone, protein, pigment, and so on. Concentrate here. In the cytoplasmic non-living substances, basically here three categories substances like stored substance, secretory substance, and waste materials. Now we are considering secretory substances, then you will get enzyme, hormone, pigment, and so on. Now the last non-living substances like waste materials, here you will get tannin, resin,
latex, minerals, alkaloid, and so on. Now, please concentrate here. Basically, first of all, we have divided the cell into two portions. One is non-living materials and another one is living materials. Already in the non-living materials, it's also two types. One is cell wall and another one is cytoplasmic non-living materials. In the non-living materials, here three different important instances, like the stored substances. Here you will get carbohydrate, protein, lipid, and the secretory substances, enzyme, hormone, and pigment. And the last one is waste materials. Here you will get tannin, resin, latex, minerals, alkaloid, and so on. Okay, এখন কিন্তু আমাদের যে প্রথম নন লিভিং ম্যাটেরিয়ালস যে পোরশনটি ছিল সেটি কিন্তু শেষ হয়ে গেল। আর একটি ছিল আমাদের লিভিং ম্যাটেরিয়ালস, লিভিং সাবস্টেন্সেস। আমরা ম্যাটেরিয়ালস না লিখে সাবস্টেন্সেস লিখি। লিভিং সাবস্টেন্সেস এর মধ্যে আমরা তিনটি জিনিস পাচ্ছি। একটি হচ্ছে আমাদের কোষ ঝিল্লি, যেটিকে আমরা প্লাজমা মেমব্রেন বলছি। আরেকটি জিনিস পাচ্ছি সাইটোপ্লাজম, আমরা বাংলাতে এভাবে লিখতে পারি। আরেকটি জিনিস আমরা পাচ্ছি নিউক্লিয়াস। নিউক্লিয়াস এই তিনটি জিনিস আমরা আমাদের যে লিভিং ম্যাটেরিয়ালস রয়েছে সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তারপরে আরেকটি জিনিস আমরা এখন এখানে দেখব যে সাইটোপ্লাজম, অর্থাৎ এটি কিন্তু কোনো ক্লাসিফিকেশন আর থাকছে না, কোষ ঝিল্লি। এটি আমরা যখন চিত্রটি আঁকবো তখন এই টার্মস গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে প্লাজমা মেমব্রেনটা আসলে কি। তারপরে একটু বলে রাখি, সেটি হচ্ছে যে আমাদের প্লাজমা মেমব্রেনটি হচ্ছে কোষ প্রাচীরের নিচে প্রোটোপ্লাজমকে ঘিরে যে ট্রান্সপারেন্ট একটি লেয়ার থাকে সেটিকে আমরা কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলছি। এখানে আমাদের যে সাইটোপ্লাজম সেটি নিয়ে আমরা এখন একটু কথা বলবো যে সাইটোপ্লাজম এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা দুটো জিনিস পাচ্ছি। একটি হচ্ছে সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স, যেটি বাংলায় আমরা বলছি সাইটোপ্লাজমীয় ধাত্র বা ধাত্রিকা ম্যাট্রিক্স। এখানে একটু মনে রাখলে হবে যে ম্যাট্রিক্স বলতে আমরা বোঝাচ্ছি একটি জেলি লাইক সাবস্টেন্সেস বা জেলি লাইক একটি স্ট্রাকচার থাকবে, সেটি হচ্ছে আমাদের ম্যাট্রিক্স, সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স। এন্ড অ্যানাদার ইজ সেটি হচ্ছে সেলুলার বা সাইটোপ্লাজমিক অর্গানলস, সাইটোপ্লাজমিক অর্গানলস। এই দুটো জিনিস সাইটোপ্লাজমের মধ্যে থাকছে। তাহলে আমাদের যে লিভিং ম্যাটেরিয়ালস সেটিকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারছি। একটি হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজমকে আমরা আবার দুটো ভাগে ভাগ করছি, যেটির মধ্যে আছে আমাদের সাইটোপ্লাজমীয় ধাত্র বা ধাত্রিকা, সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স, এবং সাইটোপ্লাজমিক অর্গানলস। অর্গানলস গুলোর মধ্যে অনেকগুলো জিনিস আছে,
যেটিকে আমরা যখন লিভিং যে অর্গানেলস গুলা বলেছিলাম, মাইটোকন্ড্রিয়া আছে, আমাদের প্লাস্টিড আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলগি বডিজ আছে, তারপর হচ্ছে আমাদের লাইসোজোম আছে, সেন্ট্রোজোম আছে, পারক্সিজোম আছে। এইগুলো কিন্তু আমাদের এই অর্গানেলস এর মধ্যে যাবে। আরেকটি জিনিস আমাদের লিভিং ম্যাটেরিয়ালস এর মধ্যে ছিল, সেটি হচ্ছে নিউক্লিয়াস। সেটি হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস। এটি নিউক্লিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা অর্গানেলস গুলো ইন ডিটেইলস পড়ব, আসলে পরবর্তী লেকচারগুলোতে একটির পর একটি কোরিলেশন আছে, সেটি তোমরা যদি ফলো করো তাহলে আমার মনে হয় এগুলো বুঝতে সুবিধা হবে। নিউক্লিয়াসের বেসিক যে স্ট্রাকচার সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি। নিউক্লিয়াসের মধ্যে বেসিক্যালি আছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে থাকছে নিউক্লিওলাস, তারপরে থাকছে আমাদের নিউক্লিওপ্লাজম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে আমাদের ক্রোমাটিন ফাইবার, ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম। এই জিনিসগুলো দিয়ে নিউক্লিয়াসটা অর্গানাইজড। ঠিক আছে, তাহলে আমরা এখন যদি একটু শুরু থেকে বলি যে সেল বা প্ল্যান্ট সেলের স্ট্রাকচারটা কেমন হয়, সেখানে কয়েকটা জিনিস ছিল। আমাদের দুইটা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা একটি হচ্ছে নন লিভিং, যেটিকে আমরা জড়বস্তু বলছি, এবং লিভিং, যেটিকে আমরা সজীব বলছি। এই দুটো ভাগে ভাগ করেছি। আমাদের নন লিভিং যে সাবস্টেন্স গুলো ছিল সেটিকে আবার দুই ভাগে ভাগ করেছি। তার মধ্যে একটি হচ্ছে কোষ প্রাচীর, আর একটি হচ্ছে আমার যে সাইটোপ্লাজমিক যে নির্জীব বা নন লিভিং যে বস্তুটি ছিল সেটিকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করেছি, যার মধ্যে আমাদের ছিল হচ্ছে সঞ্চিত যে বস্তু, স্টোরড ম্যাটেরিয়ালস, সাবস্টেন্সেস, তারপরে ছিল আমাদের হচ্ছে বর্জ্য পদার্থ, এবং খরিত নিঃস্রাবী বা সেক্রেটরি যে বস্তুটি ছিল সেই তিনটি এখানে ছিল। পাশাপাশি আমাদের যে লিভিং ম্যাটেরিয়ালস বা সাবস্টেন্স গুলো ছিল সেটার মধ্যে তিনটা জিনিস ছিল, কোষ ঝিল্লি, আরেকটি ছিল আমাদের সাইটোপ্লাজম, এবং আরেকটি ছিল নিউক্লিয়াস। কোষ ঝিল্লিটার কোনো ক্লাসিফিকেশন নেই। আর সাইটোপ্লাজমের মধ্যে আবার আমরা দুটো অংশ পেয়েছি, সাইটোপ্লাজমিক অর্গানেলস এবং সাইটোপ্লাজমিক যে ম্যাট্রিক্স। তারপর আমরা পেয়েছি আমাদের নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের যে অর্গানাইজেশনটা, সেখানে নিউক্লিয়ার মেমব্রেন, তারপরে ছিল হচ্ছে আমাদের নিউক্লিওলাস, তারপরে ছিল আমাদের ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিও যে রেটিকুলাম আমরা বলছি, নিউক্লিয়ার রেটিকুলাম, আরেকটি ছিল হচ্ছে আমাদের নিউক্লিওপ্লাজম। এই চারটি জিনিস ছিল। তাহলে কোষের এই স্ট্রাকচারটি আমরা জানতে পারলাম। এখন একটু ছবিতে এটি দেখার চেষ্টা করি যে কোষের গঠন, প্ল্যান্ট সেলের গঠন কেমন হয়। তাহলে আমরা একটু দেখি, একটু মোটামুটি একটি ওভাল শেপের একটি কোষ আমরা এখানে আঁকার চেষ্টা করি। এর পাশাপাশি আমরা তিনটি বা দুটি রেখা টানব। এইভাবে বই দেখলে বিষয়টি অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে। আর বায়োলজিতে আমরা যারা পড়ছি তাদের অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে বায়োলজিতে ফিগারে বা চিত্রে কোনো বিকল্প নেই। এখন এটি একটি কোষ, একটি টিপিক্যাল কোষ আমরা এখানে আঁকলাম। সেখানে স্ট্রাকচারের মধ্যে যে উপাদানগুলো ছিল সেগুলো আমি একটু এই ছবির মধ্যে বোঝানোর চেষ্টা করছি।
শুরুতে আমরা নন লিভিং যে সাবস্টেন্স গুলো ছিল তার মধ্যে বলেছিলাম কোষ প্রাচীর, দিস ইজ দা সেল ওয়াল। ঠিক আছে, তারপরে ছিল আমাদের সাইটোপ্লাজমিক নন লিভিং ম্যাটেরিয়ালস। তার আগে আমরা একটু বলে নেই যে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই তিনটি জিনিসের মধ্যে চমৎকার একটি সম্পর্ক আছে। প্রোটোপ্লাজম বলতে আমরা বোঝাচ্ছি কোষ ঝিল্লি দ্বারা আবৃত ভেতরের টোটাল যে অংশটি আছে সেটি হচ্ছে প্রোটোপ্লাজম। এবং সাইটোপ্লাজম আমরা যখন বলছি নিউক্লিয়াস ব্যতিরেকে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে আমার সাইটোপ্লাজম। অর্থাৎ প্রোটোপ্লাজম ইকুয়ালস টু সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এবং সাইটোপ্লাজম যদি বলি প্রোটোপ্লাজম মাইনাস নিউক্লিয়াস। এই থিওরিটি একটু আমাদের মনে রাখতে হবে। তাহলে স্ট্রাকচারের মধ্যে আমরা শুরুতে যেটি দেখেছি নন লিভিং ম্যাটেরিয়ালস বা সাবস্টেন্সের মধ্যে সেল ওয়াল, এবং ছিল আমাদের সাইটোপ্লাজমিক যে নন লিভিং সাবস্টেন্সেস, তার মধ্যে ছিল আমাদের কার্বোহাইড্রেট ছিল, তারপরে ছিল আমাদের প্রোটিন, তারপরে ছিল হচ্ছে আমাদের লিপিড, তার সাথে ছিল হরমোন, তার সাথে ছিল পিগমেন্ট, তার সাথে ছিল আমাদের মিনারেলস, ট্যানিন। এই জিনিসগুলো কিন্তু আমাদের এই সাইটোপ্লাজমের মধ্যে নন লিভিং সাবস্টেন্স হিসেবে আছে। তারপরে আমরা চলে যাই আমাদের যে লিভিং সাবস্টেন্সেস, তার প্রথমে যেটি ছিল আমরা বলছি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লিটা হচ্ছে বেসিক্যালি এইটা নিচের যে একটি লেয়ার, এটিকে আমরা বলছি কোষ ঝিল্লি। অর্থাৎ প্রোটোপ্লাজমকে ঘিরে ছোট্ট যে লেয়ারটি আছে সেটিকে আমরা বলছি প্লাজমা মেমব্রেন, এবং এটি কিন্তু আমাদের লিভিং পোরশনের মধ্যে বিলং করে। আরেকটি ছিল আমাদের সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা আমি বলেছি যে নিউক্লিয়াস, আমরা একটু নিউক্লিয়াসটা আঁকানোর চেষ্টা করি। এটি গোলাকার, এটি হচ্ছে আমাদের নিউক্লিওলাস, এটি আমাদের ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম, এবং এটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। তরল যে অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে এটি ছাড়া ভেতরে যে জিনিসটা রয়েছে সেটি হচ্ছে আমাদের, আমি এইভাবে আঁকানো এখানে মার্কিং করছি, এটিকে আমরা বলছি সাইটোপ্লাজম। ঠিক আছে, আরেকটি জিনিস আমাদের এখানে ছিল নিউক্লিয়াস, দিস ইজ দা নিউক্লিয়াস। এখন সাইটোপ্লাজমের মধ্যে যে সাইটোপ্লাজমিক অর্গানেলসটা ছিল সেগুলোর মধ্যে এখানে বিক্ষিপ্তভাবে অনেক কিছু ছড়িয়ে আছে। আমাদের এখানে হয়তো আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে আমাদের এখানে হয়তো আছে রাইবোজোম, তারপরে আমাদের এখানে হয়তো আছে মাইটোকন্ড্রিয়া। এরকম যে সাবস্টেন্স গুলো আছে সেগুলো সবই কিন্তু এটির মধ্যে বিলং করছে। তাহলে টিপিক্যাল এই কোর্সটি তোমরা যদি দেখো এবং লেকচারটির সাথে যদি একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করো তাহলে আমার বিশ্বাস তোমরা এই ডিটেইলস ধারণাটি পাবে। তারপরে আজকের ক্লাসটিকে আমি একটু রিভিউ করছি এবং এখানে কোন কোন বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ সেটি একটু বলে দেব। সেটি হচ্ছে আমাদের সেলুলার যে অর্গানেলস গুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তারপর হচ্ছে আমাদের সেলুলার যে ইনক্লুশনস আছে সেখানে প্ল্যান্টস এবং অ্যানিমালস এর মধ্যে যে অর্গাস্টিক সাবস্টেন্সেস এবং মেটাপ্লাস্টিক সাবস্টেন্সেস সেটি সম্পর্কে একটু জানতে হবে, এবং একটি আইডিয়াল সেল কি কি জিনিস নিয়ে গঠিত সে সম্পর্কে আমাদের
একটি সুন্দর ধারণা থাকতে হবে। সেখানে আমাদের জড় বস্তু এবং সজীব বস্তুকে পার্থক্য করে ফেলতে হবে। তারপরে হচ্ছে আমাদের জড় বস্তুর মধ্যে কি কি রয়েছে সেটিকে আমাদের বুঝতে হবে, যে কোষ প্রাচীর আছে এবং সাইটোপ্লাজমিক নন লিভিং সাবস্টেন্স গুলো আছে, সেগুলোর মধ্যে আমাদের বর্জ্য পদার্থ আছে, নিঃস্রাবী পদার্থগুলো আছে এবং সজ্জিত বস্তু আছে। তারপর আমাদের লিভিং যে অংশটি আছে সেখানে আমরা কোষ ঝিল্লি পাচ্ছি, সাইটোপ্লাজম পাচ্ছি এবং নিউক্লিয়াস পাচ্ছি। সাইটোপ্লাজমের মধ্যে আমরা সাইটোপ্লাজমিক যে ধাত্রিকা বলছি বা সাইটোপ্লাজমিক ম্যাট্রিক্স বলছি, সেটি একটু বুঝতে হবে, যেটিকে আমি বলেছি জেলি লাইক সাবস্টেন্সেস। পাশাপাশি আমাদের সাইটোপ্লাজমিক যে অর্গানলস গুলো আছে, ইটস টু মাচ ইম্পর্টেন্ট ফর ইউ, এবং সেগুলো আমরা পরবর্তী লেকচারে কিন্তু ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। এবং নিউক্লিয়াস এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আমরা ক্রোমোজোম পড়ব, আমরা যখন আমাদের জেনেটিক্স এর অংশগুলো রয়েছে, ডিএনএ পড়বো, আরএনএ পড়বো, রেপ্লিকেশন পড়বো, সেল ডিভিশন পড়বো, তখন এই নিউক্লিয়াস এবং এই ক্রোমোজোমের গুরুত্ব কিন্তু অনেকটা বেড়ে যাবে। সাবসিকুয়েন্টলি যে ক্লাসগুলো হবে একটির সাথে আরেকটির কোরিলেশন রয়েছে। আশা করছি তোমরা ক্লাসটি এনজয় করেছো বা এবং তোমাদের বারবার এই ক্লাসটি দেখতে হবে। যদিও আমাদের অনলাইন ক্লাসগুলো ততটা ফ্রুটফুল হয় না, কারণ ইটস টোটালি ওয়ান সাইডেড শেয়ারিং। তারপরেও যখন আমরা ম্যানুয়ালি ক্লাসগুলো গ্রহণ করবো, সেখানে তোমাদের যে জিজ্ঞাসাগুলো থাকবে সেটি নোট ডাউন করে রাখলে আমরা তখন সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং বারবার আশা করছি তোমরা দেখবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই।